সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনে খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়নে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম এন্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব বাংলাদেশের সম্প্রতি অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের বিভিন্ন বিষয় নিয়ে। আর এই চমকপ্রদ আলোচনা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের অত্যন্ত দুজন প্রিয় মানুষকে। আমার সাথে আছেন মেহরাব হোসেন জুনিয়র, জাতীয় ক্রিকেটার, এবং আছেন দীপু রায় চৌধুরী, ফর্মাল ন্যাশনাল ক্রিকেটার এবং সিনিয়র কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আপনার দুজন কেমন আছেন? আমি প্রথমে যাব মেহরাব হোসেন জুনিয়র কাছে। জুনিয়র, সামনে যে আমাদের 25শে মার্চ যেই প্রথম ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ দিয়ে কিন্তু তাদের কিন্তু প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপের মূল পর্ব শুরু করতে যাচ্ছে আর কি। তো কি ভাবছেন কেমন হবে? আমি তো খুবই আশাবাদী। নিজেদের দেশে খেলবো এবং হোম অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে, এক্সপেকটেশন থাকবে, কিছুটা প্রেশারও থাকবে। আর ওয়েস্ট ইন্ডিজ আমাদের স্টার্টটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট ম্যাচ যেহেতু। তো আমি তো খুব আশাবাদী যে আশা করি বাংলাদেশ খুব ভালো খেলবে। কিন্তু আমরা দেখেছি আপনার যে হংকং এর সাথে কিন্তু আমাদের অনেক ভুল ছিল আর কি, যেটার কারণে আমাদের এত সুন্দর একটা ম্যাচ কিন্তু আমাদের কিন্তু হারতে হয়েছে। কিন্তু সেই ভুলগুলো শুধরে কি আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে আসলে জয়ের দ্বার প্রান্তে পৌঁছতে পারবো কিনা, বা কোন ভুলগুলো আমাদেরকে এখন স্পেসিফিকলি আমাদের পরিবর্তন করতে হবে, বা স্পেসিফিকলি আমাদের মানে সেখানে পরিবর্তন আমাদের আনতে হবে? মেইন জিনিসটা হচ্ছে আমাদের টপ অর্ডার, আমাদের স্কিলফুল প্লেয়ার যথেষ্ট আছে, সেটা জাস্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে মাঠে। এবং একটু আপনাকে 2020 ক্রিকেট ইটস অল অ্যাবাউট লাইক আপনি এক্সিকিউট করতে পারেন রাইট টাইমে রাইট স্কিলটা। তো ইনশাআল্লাহ চেষ্টা করবে যে সবাই যদি চেষ্টা করে যে সেই রাইট টাইমে অ্যাপ্লাই করা, তো আমার মনে হয় একটা ভালো টোটাল করতে পারবো আমরা। দলে কিন্তু আমরা একটা পরিবর্তন লক্ষ্য করছি, যে যেটা রুবেল হোসেন ইনজুরি কারণ সেখানে কিন্তু জিয়াউর রহমান কিন্তু আপনার কিন্তু দলে ইন করেছে। কিন্তু এটা আসলে আপনি কিভাবে দেখছেন যে আসলে জিয়াউর রহমান কিন্তু দীর্ঘদিন তো ফর্মে আছে, কিন্তু তার আগে সে কিন্তু জিয়া তো হি ইজ আ ভেরি হার্ড হিটিং ব্যাটসম্যান আমরা জানি, এবং সে বোলিংও ভালো করে। আর রুবেল আনফরচুনেটলি ফিটনেসের কারণে সে দল থেকে বের হয়ে গেছে। তবে জিয়া ইজ এ গুড অপশন, কারণ অনেকেই কথা বলছিল জিয়াকে নিয়ে যে জিয়াকে ইনক্লুড করা উচিত ছিল। তো ফাইনালি হি গট দ্য অপরচুনিটি, সো আশা করি সে ভালো খেলবে। আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছে আসবো। আমি একটু দীপু রায় চৌধুরীর কাছে যাচ্ছি। দীপু রায় চৌধুরী, যে বাংলাদেশের কিন্তু আপনি বলছিলাম যে স্পিনের রাজত্ব কিন্তু বাংলাদেশে কিন্তু সবসময় কিন্তু বিরাজ করছে, কিন্তু যে সাকিব, তারপর হচ্ছে মাহমুদুল্লাহ, তারা কিন্তু আমাদের কিন্তু পেস বোলার কিন্তু আমাদের যেমন আপনার রুবেল হোসেন, তারপর হচ্ছে যে আপনার মাশরাফি, তারা কিন্তু এখন কিন্তু দলে নেই। এটা কি আমাদের দলের জন্য কোনো নেগেটিভ কিছু হবে কিনা? ডেফিনেটলি মাশরাফি তো হি ইজ আনপ্যারালেড আমাদের দেশের, হি ইজ অ্যান এক্সেপশনাল বোলার। মাশরাফি টিমে না থাকা মানে যে ডেফিনেটলি একটুখানি তো সেটব্যাক, বিকজ মাশরাফি খালি একটা কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস বোলার না, সে কিন্তু একটা লিডার, সে কিন্তু মোটিভেট করে দ্য হোল টিম। মাশরাফি একটা টিমের ভিতরে থাকা মানে টিমটা কিন্তু অনেক স্পিরিটেড থাকে। দিস ইজ ওয়ান থিং, and he is a bowler who gives Bangladesh vital breakthrough. যেমনি আপনি যদি দেখেন যে আফগানিস্তানের সাথে একেবারে ফার্স্ট বল অফ দ্য ডে শেজাদরা আউট করার পরে তো বাংলাদেশ ওই যে স্পিরিট, দে নেভার টার্ন ব্যাক। আচ্ছা, সো ডেফিনেটলি বাংলাদেশ উইল মিস তারা, কিন্তু তারপরেও এখনো স্টিল হোপফুল। আমরা বলতে পারি না যে ও খেলবে না। আজকেও যেটা তারা বললো যে ফিটনেস টেস্টটা তারা লাস্ট পর্যন্ত ওয়েট করবে মাশরাফির ব্যাপারে, বিকজ হি ইজ এক্সেপশনাল। আর রুবেল, ইয়েস, রুবেল ইজ এ ডিফারেন্ট টাইপ অফ আ বোলার। সো রুবেল অনেক সময় দেখা গেল যে লাস্ট মোমেন্টে যেই সময় যে এই ডেথ ওভার্স গুলো যেগুলো, সেই জায়গায় কিন্তু হি বোলস ওয়েল। সো এটা ডেফিনেটলি আমাদের একটা মাইনাস, বাট নেভার দ্য লেস এখন অন্য বোলাররাও আছে, যে ফর ইনস্ট্যান্স জিয়াউর রহমান আমরা শ্রীলঙ্কার সাথে কিন্তু খারাপ বল করতে দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, প্লাস জিয়া থাকলে হবে কি, আপনার পিছনে কিন্তু একটা ব্যাটসম্যান আপনি পেয়ে যাবেন বোলারদের ভিতরে দিয়ে, যে আপনার টেলটা উইল বি মোর মানে স্ট্রঙ্গার। সো এইটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, বিকজ আমরা যদি দেখি যে হংকং এর সাথে আমরা কিন্তু লাস্ট 4টা উইকেট কিন্তু নাসেরের মতন একটা স্পেশালিস্ট ব্যাটসম্যান থাকা অবস্থাতেও তারা যে একটা সাপোর্ট করবে সেটাও কিন্তু হয় নাই। কিন্তু জিয়া থাকলে আমি মনে করি যে আমাদের টেলও আরো স্ট্রঙ্গার হবে। জনাব দীপু রায় চৌধুরী, আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে নারী ক্রিকেট নিয়ে কাজ করছেন এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের। আজ থেকে কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে কিন্তু আপনার নারী বিশ্বকাপ। তো সেক্ষেত্রে হচ্ছে টি-20 বিশ্বকাপ, সেখানে সিলেটে আমরা তো বাংলাদেশের নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে বাংলাদেশের মেয়েরা কেমন করবে বাংলাদেশে? দেখেন, বাংলাদেশ কিন্তু মেয়েদের প্রোগ্রেস কিন্তু স্লোলি হলেও কিন্তু ভালো প্রোগ্রেস
we have seen, like আমার বলতে হবে যে যেমনি এশিয়ান গেমসে চায়নাতে সেখানে বাংলাদেশ সিলভার মেডেলিস্ট ছিল, তারপর এশিয়া কাপে উই বিট শ্রীলঙ্কা, আবার এখানে যে ওয়ার্ম আপ ম্যাচেসে কিন্তু উই বিট পাকিস্তান। সো যে প্রোগ্রেশনটা কিন্তু ভালোই হচ্ছে, বাট ওয়ার্ল্ড কাপ ইজ আ ডিফারেন্ট বল গেম। এই জায়গাটা নার্ভ রাখা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি সাথে একটা জিনিস পজিটিভ সাইড আছে, যেরকম ফর ইনস্টেন্স খেলাগুলো হচ্ছে সিলেটে। তো সিলেটে ভেন্যুতে এত কম সময় যে এত সুন্দর, মানে একটা তো বিউটি, একটা ন্যাচারাল বিউটি আছে ওখানে, বাট উইকেট, মাই গড, মানে আমরা যেই খেলাটা উই ক্যান নেভার ফরগেট, যে হল্যান্ডের নেদারল্যান্ডের যে খেলাটা দেখলাম, বিকজ এই শর্টার ফরম্যাটে ইউ ওয়ান্ট টু সি রানস। সো ওই উইকেটটা কিন্তু 19টা 6 দেখলাম একটা 20 ওভার্সের একটা ইনিংসে। উই হ্যাভ গট নাও অস্ট্রেলিয়ান কোচ। বাংলাদেশের ছেলেরা যেভাবে কিন্তু ইমপ্রুভ করছে, কিন্তু মেয়েরা কিন্তু আমরা কিন্তু সেভাবে ধারাবাহিকতা বা ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করিনি। কেন? আপনি দীর্ঘদিন ধরে কিন্তু এই দলের সাথে আছেন, আপনি কি মনে করছেন এটা? দেখেন, ছেলেদের কিন্তু একটা ফরম্যাট কিন্তু অনেক আগের থেকে, এজ গ্রুপ আছে, তারপরে এ দল আছে, একাডেমি টিম আছে, তারপরে ন্যাশনাল টিম। কিন্তু মেয়েদের কিন্তু এই একটাই ন্যাশনাল টিম, ওদের অনেক লিমিটেশনস, আমাদের স্ট্রাকচারাল, আমাদের অনেক চেঞ্জ করতে হবে। ফর ইনস্টেন্স আমাদের কিন্তু ন্যাশনাল টিমের সাথে কিন্তু একটা এ দলও নাই। তো এখন কিন্তু ক্রিকেট বোর্ডের সময় আসছে যেখানে একটা জাতীয় দলের সাথে কিন্তু একটা এ দল রাউন্ড দ্য ইয়ার প্র্যাকটিস করার মতন একটা সুযোগ করে দেওয়া উচিত। আমি প্র্যাকটিস সম্পর্কে আরো শুনবো। আমি একটু মেহরাব কাছে যাচ্ছি। মেহরাব, আপনি, আমরা যেটা দেখেছি যে হংকং এর সাথে শেষ ম্যাচে কিন্তু আমরা কিন্তু আমাদের ব্যাটিং লাইন কিন্তু আমরা কিন্তু অনেক দুর্বল ছিল। ব্যাটিং দুর্বল বলবো না, আমাদের যথেষ্ট কেপেবল ব্যাটসম্যান আছে, জাস্ট ওই দিনে আমরা পারফর্ম করতে পারিনি। এবং প্রবলেমটা হয়েছিল যে কোলাপসটা সবাই একসাথে করেছিল। ওর মধ্যে ধরেন 2020 ক্রিকেটে কিন্তু আপনার 11 জনকেই খেলতে হয় না, ব্যাটসম্যান আপনার 2 থেকে 3 জন খেললে ইটস এনাফ। কিন্তু আমরা কিন্তু সেদিন যখন দরকার ছিল যে আমাদের যে মানে ব্যাটসম্যানরা সেখানে প্রোভাইড করার জন্য, কিন্তু তখন কিন্তু তারা কিন্তু ব্যর্থ। কিন্তু জি, যেটা বললেন স্যার, যেটা বলেন যে নাসিরের সাথে ওই সময়টা আমরা কিন্তু 20 ওভার ক্রিকেটের 20 ওভারও ওই দিন খেলতে পারিনি। সো এটা কিন্তু হংকং এর সাথে কিন্তু আপনার আমাদের যে বোলিং অ্যাটাক, আপনার 160-150 করার প্রয়োজন নাই, 130-140 ওয়াজ গুড এনাফ। কিন্তু সেখানে আমাদের রানটা অবশ্যই কম হয়েছিল, এবং এটার একটা কারণ যে আমরা ফুল ওভার ব্যাট করতে পারিনি। প্লাস আমাদের টেল যেটা বললো যে স্যার, যে নাসিরকে যদি একটু সাপোর্ট দিত হয়তো আরো 10টা-20টা রান বেশি হতে পারতো, এবং সেটা হয়তো খেলাটা চেঞ্জ করে দিতে পারতো। কিন্তু আমাদের বোলিং অ্যাটাক যথেষ্ট স্ট্রং বোলিং অ্যাটাক, স্পেশালি হংকং এগেনস্টে। তো রানটা খুব অনেকটাই কম হয়ে গেছিল বলে মনে হয় ম্যাচটা আমরা হাতছাড়া করেছি। চেষ্টা করবো যে সামনে এই ভুলগুলো করবে না, এবং আমার মনে হয় ওই ম্যাচটাতে বেশি ড্র্যাগ না করে আমাদের নেক্সট ম্যাচে ফোকাস করা উচিত। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একই সাথে কিন্তু গত বছর বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু এখন কিন্তু, তো সেক্ষেত্রে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা কতটুকু আমরা আমাদের নিজেদেরকে উদ্ধার করে দিতে পারবো বলে আপনি মনে করছেন? আমি তো খুবই আশাবাদী, যেটা বললাম যে আমাদের যে স্কিল আছে এবং যে প্লেয়াররা আছে তারা যদি তাদের বেস্ট ক্রিকেটটা নিয়ে মাঠে নামে, ওয়েস্ট ইন্ডিজ কেন যে কোনো টিমকে বিট করতে পারবে ইনশাল্লাহ। আর আমাদের স্ট্রেংথ যেটা বললাম যে আমাদের স্পিন ইজ আওয়ার স্ট্রেংথ, আমাদের বোলিং স্ট্রেংথ হচ্ছে স্পিন। এবং ওয়েস্ট ইন্ডিজের কিছু কি প্লেয়ার আছে, জানেন যে ক্রিস গেইল, মার্লন স্যামুয়েলস, তারা 2020-র জন্য লাইক স্পেশালাইজ। সো আমাদের চেষ্টা করতে হবে যে তাদেরকে যেন ড্যামেজটা যেন তারা করতে না পারে। অবশ্যই আমরা আশাবাদী। জনাব দীপুরা, যেটা বলছিলাম যে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার কিছু সমস্যা আছে মেয়েদের, যে সেই বিষয়গুলো আপনি কোন কোন বিষয়গুলো স্পেসিফিক্যালি দেখছেন যে এই বিষয়গুলোতে ইমপ্রুভ করা দরকার? ওয়েল, বাংলাদেশ কিন্তু আমরা সবসময় দেখছি দ্যাট বাংলাদেশ মেয়েদের টিমেও তাদের বোলিং ইজ ভালো। আমি মনে করি দ্যাট স্ট্রেংথ হলো আমাদের বোলিং, আমাদের প্রবলেমটা হলো আমাদের ব্যাটিংটা। ব্যাটিং এর এইসব জায়গার ভিতরে 2020-তে উই মাস্ট বি স্কোরিং মিনিমাম 125-30 রানস মিনিমাম। কিন্তু আমরা এই জায়গাটাই হলো আমাদের এখন, যার লাস্টে আমি যেটা দেখছিলাম 80-100 রানস, 100 রানস পর্যন্ত আমরা কিন্তু এগেনস্ট আ গুড সাইড এরকম। কিন্তু এই জায়গাটায় যদি আমরা ওই রানটা, এক্সট্রা রানটা করতে পারি, তাহলে কিন্তু ডেফিনেটলি পসিবিলিটি, বিকজ আওয়ার বোলিং ইজ আ গুড সাইড, মানে আমাদের বোলিং কিন্তু ভালো।
আচ্ছা আচ্ছা, আমি একটু জুনিয়র কাছে আসবো। জুনিয়র, যেটা বলছিলাম যে আগামীকাল কিন্তু দুটি ম্যাচ, কিন্তু একটি হচ্ছে যে আপনার যে শ্রীলঙ্কা বনাম হচ্ছে যে আপনার বি গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে যে নেদারল্যান্ড, যেটা আসলে তারা যে খেলা দেখিয়েছে আসলে আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপে আসলে সত্যি অসাধারণ আর কি। তো সেখানে তাদের যদি ফুললি যদি আবার সেই জিনিসটা প্রোভাইড করতে পারে তাহলে তো শ্রীলঙ্কার জন্য আসলে অনেক কঠিন হয়ে যাবে। আসলে নেদারল্যান্ড যে খেলা দেখেছে এরপরে তাদেরকে আন্ডার এস্টিমেট করা বোকামি হবে, এবং লাইক 190 চেস করা 14.2 ওভারে, ইটস নট আ ম্যাটার অফ জোক। এটা আসলেই বোঝা যায় যে তারা এখানে আসলে ভালো ক্রিকেট খেলতে এসেছে। কিন্তু শ্রীলঙ্কা কিন্তু গতকালকে আমরা দেখেছি তারা যে এখন টি-20তে যে র্যাঙ্কিং এ 1 নম্বর, সেটা কিন্তু গতকালকে কিন্তু তারা দেখিয়েছে কিন্তু আপনার দক্ষিণ আফ্রিকার সাথে কিন্তু। শ্রীলঙ্কা তো একটা কম্প্যাক্ট সাইড, আপনি তাদের টিমের কম্বিনেশনটা খুব ভালো, এবং তবে নেদারল্যান্ড একটা অবশ্যই বড় চ্যালেঞ্জ। শ্রীলঙ্কার এগেনস্টে ইজি হবে না তাদেরকে বিট করা, তবে শ্রীলঙ্কারও তাদেরকে লাইকলি নেওয়ার কোনো উপায় নাই, যেহেতু নেদারল্যান্ড এখন তাদের স্পিরিটটা অনেক হাই আছে, তারা একটা ভালো ম্যাচ জিতে এসেছে এবং তারা চাইবে আরো এই ওয়ার্ল্ড কাপে তাদেরকে নিজেদেরকে প্রমাণ করার। আমরা মনে করছি নেদারল্যান্ড যে খেলাটা সর্বশেষ দেখেছে সেটা যদি প্রোভাইড করতে পারে যে কোনো দলের সাথে তারা যেটা সম্ভব। যে অবশ্যই আপনি 14 ওভারে যদি 190 চেস করতে পারে আপনি অন্য টিমের এগেনস্টে, ইউ ক্যানট টেক দেম লাইটলি। আমি একটু দীপুরাই চৌধুরীর কাছে একই কথা যাচ্ছি। দীপুরাই চৌধুরী, দেখেন আপনি শর্টার ফরম্যাট অফ দ্য গেম, টি-20 হলো শর্টার ফরম্যাট, এটা কিন্তু ইটস আ থ্রেট, অলওয়েজ দ্য বিগার সাইড, স্ট্রঙ্গার সাইড ইজ অলওয়েজ আন্ডার প্রেশার, বিকজ 2-3 ওভারই কিন্তু ইট মেক্স মানে পুরো খেলাটাই কিন্তু চেঞ্জ করে দেয়। সো হল্যান্ড হ্যাজ গট গুড হিটার্স, ক্লিন হিটার্স যেটা আমি বলি, এটার প্রমাণটা 19টা 6 একটা ইনিংসে মারা, দ্যাটস গুড ইনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট তাদের কিন্তু খুব ক্লিন হিটার্স আছে। কিন্তু তারা যদি ওখানে স্ট্রাইক করে দেয়, দে উইল বি থ্রেট টু নট অনলি এগেনস্ট শ্রীলঙ্কা বাট এগেনস্ট এনি সাইড। সো শর্টার ফরম্যাটে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যানালাইজ যে কখন কি হয়, কেন দুটা ব্যাটসম্যানই যদি স্ট্রাইক করে যায় ইট মেক্স আ লট অফ ডিফারেন্স। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিনটি সাইডই কিন্তু ভালো করতে হবে যদি দলকে যদি জয়ের লক্ষ্যে পৌঁছতে হয় আর কি। তো এই কথা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমন্ত্রণ জানাচ্ছি টাইম স্পোর্টসের সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ, দীপু রায় চৌধুরী এবং এনামুল হক জুনিয়র। দীপু রায় চৌধুরী, যেটা বলছিলাম যে বাংলাদেশের যে ফরম্যাটে চেঞ্জ করতে হবে আর কি। অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি যে এখানে আমাদের পেস বোলার রুবেল গট ইনজুর্ড, সো বাট তাও সেটার কিন্তু একটা হয়তো বা রিপ্লেসমেন্ট আছে, কিন্তু আমাদের যদি এই সময় যদি একটা স্পিনার ইনজুর্ড হয়ে যেত তাহলে কিন্তু আমাদের জন্য খুব কঠিন হয়ে যেত। সো এই জায়গাটা, এন্ড প্লাস পয়েন্ট হলো যে সোহাগ গাজী উইল বি কামিং ব্যাক। সো অ্যান্ড ক্রিস গেল, আমরা যেটা দেখলাম যে ক্রিস গেলের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু সোহাগ গাজী হ্যাজ অলওয়েজ গট হিম আউট। সো এটা একটা মোরাল একটা বুস্ট আপ। সো আমি আশাবাদী বাংলাদেশ উইল ডেফিনেটলি ডু ওয়েল। আমি আরেকটি বিষয়, আমি এনামুল হক জুনিয়রের কাছে আসবো। জুনিয়র, আমরা গতকালকে দেখেছি যে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচটি, সেটা কিন্তু আপনার যে বৃষ্টি বিঘ্নিত কারণে কিন্তু ইংল্যান্ড কিন্তু সেখানে হেরেছে, নিউজিল্যান্ড জয়লাভ করেছে। তো এটা বৃষ্টি কতটুকু বাধা হয়ে দাঁড়াবে আমাদের জন্য? ইংল্যান্ড ওয়াজ আনলাকি ইয়েস্টারডে, যে আসলে ওখানে কিছু করার নাই, যেখানে বৃষ্টি হলে তো এটা আপনার কন্ট্রোলে না। তো আমি ওখানকার ওয়েদার ফোরকাস্ট সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, তবে এটা এই সময় বৃষ্টি হওয়াটা মানে খুব আনএক্সপেক্টেড। তো আশা করি এরকম 2020 ক্রিকেট আসলে বৃষ্টি হলে একটু ডিফিকাল্ট, আপনার সবাই চায় যে খেলা দেখবে মাঠে, এবং যদি নেচারের উপরে তো কারো হাত নাই। বাংলাদেশ যদি মানে তাদের যদি সর্বোচ্চটুকু প্রোভাইড করতে পারে তাহলে আমরা মনে করছি তারা একটা ভালো অবস্থান তৈরি করতে পারে, কিন্তু সেখানে যদি তাদের যদি বৃষ্টি কোনো বিঘ্নিত কোনো কারণ হয় তাহলে তো সেটা হচ্ছে আমাদের আনএক্সপেক্টেড আর কি। যেটাই বললাম সেটা তো আসলে তাদের কন্ট্রোলে নাই। তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের কন্ট্রোলে যা আছে সেটাই ভালো মতো করা, বাকিটা দেখা যাবে ইনশাআল্লাহ। আমি একটু পিচ নিয়ে একটু কথা বলছিলাম, যেটা হচ্ছে যে আমরা মিরপুরের পিচগুলো সাধারণত দেখছি ব্যাটিং পিচ সাধারণত হয়ে থাকে আর কি। আমরা দেখেছি যে আপনি এটা কিভাবে দেখছেন? আপনি দীর্ঘদিন ধরে মানে মাঠে অবস্থান করছেন এবং মাঠের পিচ নিয়ে দীর্ঘদিন ধরে। আমি তো মনে করি এখানে যে উইকেটটা আছে সেটা আমাদের জন্য কিন্তু ভালো, বিকজ আমাদের অ্যাটাক ইজ মোর অ্যাবাউট দ্য স্পিন। সো এখানে তো ইট সুটস আস
তো এখানে ডেফিনেটলি অত তো খারাপ না, হয়তো বা টার্ন নিতেছে কিন্তু রানও হচ্ছে, বোলাররাও অ্যাডভান্টেজ আছে, ব্যাটসম্যানরাও যে মারতেছে না তা না, দে আর অলসো স্কোরিং। আচ্ছা আচ্ছা। সো এখানে কিন্তু ব্যাটসম্যানেরও আছে বোলারেরও আছে, দো 20 ফরম্যাটে ইটস মোর অফ আ ব্যাটসম্যানস গেম, কিন্তু এইখানে কিন্তু দুইজনেরই সুযোগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা জুনিয়র ভাই, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন এটা? স্যার ঠিকই বলেছে যে আমাদের স্ট্রেংথ যেহেতু স্পিনার, আমাদের মনে হয় হোম অ্যাডভান্টেজ নেওয়া উচিত, যে উইকেটগুলো যদি একটু স্পিন ফেভার হয় তাহলে মনে হয় অপোজিশন, স্পেশালি ইন্ডিয়া ইজ এ ভেরি স্ট্রং ব্যাটিং সাইড, তো আমাদের যদি কিছু পিচ থেকে আমরা অ্যাডভান্টেজ পাই স্পিনাররা, তাহলে মনে হয় ওদেরকে যদি ধরেন একটা ম্যাসিভ টোটাল না করতে দিতে পারি তাহলে মনে হয় আমাদের জন্য সেটা একটা ভালো প্লাস পয়েন্ট। আমি একটু আপনার কাছে আসবো। দীপুরা, যেটা বলছিলাম যে বাংলাদেশের যে আপনি নারী ক্রিকেট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু আমরা কিন্তু সেভাবে কিন্তু ছেলেদের ক্রিকেট নিয়ে যেভাবে মিডিয়াগুলো যেভাবে মানে প্রচার চালাচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু নারী ক্রিকেটে কিন্তু এবার কিন্তু লক্ষ্য করছি না। আসলে এটা আসলে কেন? অ্যাকচুয়ালি দুইটা একসাথে হওয়াতে, যে আপনি মনে করেন মিডিয়া বলেন, পেপারে বলেন, ইয়া যেখানেই বলেন, সব জায়গায় তো একটা স্লট কিন্তু একটা লিমিটেড। সো দুইটা একসাথে হওয়াতে হয়তো বা একটু কম অ্যাটেনশন, বাট আজকে যে খেলা হয়ে গেছে, আমি মনে করি যে এখন মেয়েদের ক্রিকেটটাও কিন্তু হাইলাইটেড হয়ে যাবে। জুনিয়র ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাথে আছেন, তো আমি একটু মেয়েদের বিষয়গুলো একটু নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি, যে আপনি কি ভাবছেন যে নারী ক্রিকেট বাংলাদেশে এই প্রথম বিশ্বকাপ শুরু হয়েছে, যে কেমন? অবশ্যই স্যার আমার থেকে আরো ভালো জানবে মেয়েদের বিষয়ে। আমি খুব একটা মেয়েদের ক্রিকেটটা ফলো করা হয়নি, তবে সাবকন্টিনেন্টে আমাদের সাইডটা, সাবকন্টিনেন্টের সাথে যদি কম্পেয়ার করেন আমাদের সাইডটা বলবো যথেষ্ট স্ট্রং। তবে হয়তো অন্যান্য টিম ধরেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা, তাদের ফিজিক্যাল বিল্ড ইজ ডিফারেন্ট। তারা মেয়েরা ফিজিক্যালি অনেক অ্যাক্টিভ এবং তারা আউটডোর স্পোর্টস অনেক বেশি করে, এদিক থেকে তারা অবশ্যই আগায় থাকবে আমাদের মেয়েদের থেকে। তবে আশা করব যে আস্তে আস্তে তাদের আরো ইমপ্রুভ করবে এবং এসব বড় টুর্নামেন্টে খেলার কারণে তাদের এক্সপোজারও আরো তারা পাচ্ছে, এবং আশা করি যে তারা আরো ভালো করুক এবং এগিয়ে আসুক। আর দীপুরা চৌধুরী, যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশের 9 নম্বর পজিশনে আছে এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে, সেখানে হচ্ছে আমরা কিন্তু দেখেছি যে আইসিসি কিন্তু একটা ইয়ে করেছিল যে 8টা দল খেলবে, 8টা দেশ খেলবে, কিন্তু সেখানে কিন্তু এবার কিন্তু 10টা দলই কিন্তু নেওয়া হয়েছে। কিন্তু আসলে কেন, মানে কোন জিনিসটা বিবেচনা করে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি এটা মেন্সদের যেরকম 10টা দল দিয়ে খেলতেছে, তখন আলটিমেটলি তারা সেইভাবেই হিসাব করছে। তো বাংলাদেশের যেটা কোয়ালিফাইং এ, ওইটার ভিতরে আমাদের 9 নম্বর পজিশন ছিল। তো আগে ছিল যে 8 জন হলো 10 জনেরই, ইন দি এন্ড অফ দ্য ডে কিন্তু এটা তো ঠিকই 10 জনই আছে। এন্ড বাংলাদেশ ডেফিনেটলি ছেলেরা যেরকম 9th ইন দ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আছে, মেয়েরাও কিন্তু সেম। কিন্তু ওই যে জিনিসটা হলো যে যেই কথাটা আগে বলেন, যে আগে ছেলেরা তারপরে হলো মেয়েরা, সো মেয়েরাও অত অপরচুনিটি পায় নাই। তো এদের আপনি যদি দেখেন তাদের এক্সপোজার কবে হয়েছে, বেশি দিন আগে না। তো সো তাদেরও খেলতে হবে। তা আমরা এইটুক আমাদের সবাই উই শুড সাপোর্ট আওয়ার টিম, যে তারা কতটুকু এখান থেকে নিতে পারে। আপনি দীর্ঘদিন ধরে আছেন, আপনি মনে করছেন যে মেয়েদের এখন দুর্বল সাইডগুলো, যে ব্যাটিং, ফিল্ডিং এবং বোলিং, কোন সাইডগুলো আরো বেশি ডেভেলপমেন্ট করা দরকার? আপনি করি আমাদের ব্যাটিং সাইডটা ডেভেলপ করা খুবই জরুরি। কিন্তু এমনি আমাদের বোলিং কিন্তু আমি মনে করি যে ভালোই, যেটা উই হ্যাভ গট সাম কোয়ালিটি বোলার্স। কিন্তু আমাদের দুর্বলতা হলো আমাদের ব্যাটিং এ, যেটা আমরা যদি 130 মতন যদি করতে পারি, আই এম শিওর আমাদের বোলাররা আমাদের ম্যাচ জিতে দেবে। আচ্ছা আচ্ছা। আসলে টি-20 বিশ্বকাপ, আমাদের ছেলেদের বিশ্বকাপ, মেয়েদের দুটি বিশ্বকাপ শুরু হয়েছে এবং দুটি কিন্তু বাংলাদেশ কিন্তু পারফরমেন্স করছে, এবং আমরা আশা করছি যে বাংলাদেশও সেমিফাইনাল, অন্তত ছেলেদের ইয়েতে সেমিফাইনালে যাবে, মেয়েদের গ্রুপে সেমিফাইনাল পর্যন্ত তারা পৌঁছ থাকে। এখন আপনি কোথায় দেখতে চাচ্ছেন দুটি দলকে? দেখেন, আমি অন্যদিকে দেখি। আমি দেখি যে আমাদের, যদি আপনি দেখেন যে অন্য দেশরা, তারা কিন্তু রাউন্ড দ্য ইয়ার তারা খেলতেছে। আমাদের দেশে ডিড উই প্লে এগেইনস্ট ইন্ডিয়া? ডিড উই প্লে এগেইনস্ট অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা? আমরা কি বাইরে যে ওদের দেশে খেলতে পারছে? তারা কিন্তু রাউন্ড দ্য ইয়ার দে আর প্লেইং এগেইনস্ট ইচ আদার। বাংলাদেশ এই জায়গায় ল্যাক করে যে ডিফারেন্ট এনভায়রনমেন্টে, ডিফারেন্ট কন্ডিশনসে উই আর নট প্লেইং মাচ। আমরা হয়তো হোমেই খেলছি। এই জায়গাটা কিন্তু আমরা যদি রাতে যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশ যে একেবারে সেমিফাইনালে যাবে ইয়া ফাইনালে যাবে, দ্যাট ইজ রং। আমাদের কিন্তু উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক, এন্ড আমাদের কিন্তু তারা ভালো করুক, ভালো পারফরমেন্স করুক, এন্ড ডেফিনেটলি এখন বাংলাদেশ কিন্তু মানে চিন্তা করে জিতার জন্য। আপনি কি তাহলে মনে করছেন যে বড় বড় দলগুলোর সাথে বাংলাদেশ আরো বেশি বাইরে গিয়ে খেলতে হবে, সেই বিষয়টাকে আপনি? হ্যাঁ, আমি বলতেছি যে আমাদের যে খেলার যে
যে ওদের একবার যে এই যে ফাইনাল খেলা সেমিফাইনাল খেলা এটা করতে হলে আমাদের অনেকগুলো আমাদের অপরচুনিটিস গুলো ক্রিয়েট করতে হবে। ইটস নট অনলি দিস ওয়ার্ল্ড কাপ, আমাদের সামনে যে এমনি মেন্স ওয়ার্ল্ড কাপ থাকবে, ওমেন্স ওয়ার্ল্ড কাপ থাকবে, এটা তো টি20 ওয়ান ডে থাকবে। টি20 কিন্তু বাংলাদেশ কিন্তু বিপিএল ছাড়া কিন্তু অন্য জায়গায় কিন্তু হোমে কিন্তু অত বেশি খেলা কিন্তু হচ্ছে না কিন্তু। তো সেটাই আমি আসতেছি, আমাদের দেশেও নাই, আমরা না বাইরে খেলি, কিন্তু আমাদের যদি আমরা খালি এক্সপেক্ট করি যে তারা ভালো খেলে, তো আমার মনে হয় যে আমাদের প্লেয়ারদের প্রেশার দেওয়া উচিত না। দে আর ট্যালেন্টেড, they are focused, we have got a good team management, so আমরা let's back them up, আমার কথা হলো সোজা কথা, and let's hope that they play well, they play their best cricket. আচ্ছা আচ্ছা জুনিয়র, এক্স্যাক্টলি আপনি স্যার ঠিকই বলেছে যে আমরা ওরকম টার্গেট মানে কোনো প্রেশার না দিয়ে আমরা চেষ্টা করতে হবে আমাদের ভালো ক্রিকেট খেলার। এবং উনি যেটা বললো যে আমাদের ডোমেস্টিকে আরো ক্রিকেট, স্পেশালি এই ফরম্যাটটা আমরা কিন্তু ডোমেস্টিকে খুব একটা খেলা হয় না। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে আমাদের সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার 2020-তে হয়তো মুশফিক সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে, মুশফিক, সাকিব, তামিম, এই হাতে 4-5 জন ছাড়া ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু একদম ইয়াং, 2020 ফরম্যাটে একদম নতুন, খুব বেশি হলে 4 থেকে 5টা ম্যাচ খেলেছে। তো আসলে আমাদের উচিত যে আমাদের ডোমেস্টিকে আরো ম্যাচ বাড়ানো, যদি আমরা এরকম বড় টুর্নামেন্টে যদি এরকম এক্সপেক্ট করতে হয় যে আমাদের সেমিফাইনাল ফাইনালে খেলবো বা জিততে হবে, তবে আমাদের টিম সেমিফাইনাল ফাইনাল খেলার মতো অ্যাবিলিটি রাখে এবং যথেষ্ট স্কিলফুল প্লেয়ার আছে, তবে আমাদের এক্সপিরিয়েন্স আরো দরকার, এক্সপোজার আরো দরকার। তার মানে হচ্ছে যে আমরা যদি সেখানে যদি হারি তাহলে হচ্ছে যে আমরা লড়াই করে হারবো আর কি। আসলে 2020 যেটা সবসময় বলি যে 2020 ইউ ক্যান্ট রিয়েলি প্রেডিক্ট দ্য গেম, যে একটা বলে অনেক কিছু হয়ে যেতে পারে শেষ বল পর্যন্ত, এবং মার্জিন অফ এরার খুব কম। তো চেষ্টা করতে হবে আমাদেরকে, যেটা বললাম যে বেস্ট ক্রিকেট খেলার, এবং ভুল কম করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা ম্যাচগুলো জিততে পারবো। আপনি কি মনে করছেন যে আমরা ইনশাআল্লাহ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে আমরা সেই ওভারকাম করতে পারবো, আমাদের টাইগাররা আবার গর্জে উঠবে? অবশ্যই, আমি আশা করি যে আমাদের টাইগাররা বেস্ট ক্রিকেটটা নিয়ে আসবে মাঠে এবং জয় নিয়ে আসবে মাঠে। যারা ত্রিপুরা চৌধুরী, আপনি সর্বশেষ যদি 1 মিনিটে বলেন। হ্যাঁ, ডেফিনেটলি আমি কিন্তু আশাবাদী, বিকজ টি20-তে উই হ্যাভ বিটেন বিগ সাইডস, সো এটা আর আমাদের ক্যাপ্টেন সেটা বলছে দ্যাট ডেফিনেটলি উইল উইন এগেইনস্ট দি মেজর কান্ট্রিজ। সো মেহরাব যে কথাটা যেটা বলছে দ্যাটস ট্রু, দ্যাট আনফরচুনেটলি সব থেকে টাফেস্ট গ্রুপ ওখানে, ওই অন্য গ্রুপে থাকলে আমরা বলতাম যে ডেফিনেটলি উই আর গোইং টু প্লে দি সেমিফাইনাল। আমরা দেখেছি বড় দলগুলোর সাথে কিন্তু সবসময় ভালো করে, এটা কিন্তু বাংলাদেশের কিন্তু একটা হ্যাঁ আছে, দে উইল বি মোর ফোকাস এন্ড বাংলাদেশ উইল বি এ ডিফারেন্ট টিম অল টুগেদার, তাদের অ্যাপ্রোচ, ফোকাস, আই টেল ইউ দে উইল বি ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ইন্ডিয়া পাকিস্তান কিন্তু অলওয়েজ দেখবেন বাংলাদেশের সাথে আন্ডার প্রেসারে থাকে, এন্ড স্পেশালি আবার সোহাগ গাজী উইল অলসো বিকামিং ফিট টু প্লে। আমরা কিন্তু বলতে পারি না যে আমরা তাদের সাথে যে এত বড় দল তাদের সাথে কি আসলে আমরা জয় পাবো কিনা সেটা, তো বাংলাদেশ কিন্তু আমরা দেখেছি যে বড় দলগুলোর সাথে কিন্তু ভালো করে কিন্তু সব সময় কিন্তু। হ্যাঁ, আমরা ইন্ডিয়াতে হারাইছি। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং প্রত্যেকটা ভালো দলকে কিন্তু আমরা ডেফিনেটলি, সো কেন আমরা এক্সপেক্ট করব না? আসলে এতগুলো বিষয় নিয়ে কথা বলা অনেক কঠিন, তারপর বলছি যে সময় পেলে আরো একদিন টি20 বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আশা করছি যে সামনে যে আমাদের 25শে মার্চ যেই প্রথম ওয়েস্ট ইন্ডিজের যেই খেলা, সেটা দিয়ে আসলে টাইগাররা আবার গর্জে উঠবে এবং 16 কোটি বাঙালির আসলে মন ভরে দেবে প্রথম জয়ের মাধ্যমে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি খেলার সম্পর্কে এবং টি20 বিশ্বকাপের যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠান দেখুন আর মোহনার সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।